নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি পুরো ডিটেলসে ডিসকাস করেছিলাম যে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার তিনি কিন্তু বিপদের মধ্যে আছেন এবং হতে পারে নির্বাচন কমিশনের এগেনস্টে একটা বড় মামলা হওয়ার চান্স আছে। সোমবার আজকে কিন্তু সেই বড় মামলা সুপ্রিম কোর্টে হয়েছে এবং তার শুনানি হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের তরফ থেকে এসছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত মিশ্রা ঐতিহাসিক কিছু বড় বড় সিদ্ধান্ত দিয়েছে, যা পুরো নির্বাচনের ইতিহাসে এই প্রথমবার আসছে এবং হয়তো নতুন করে ভবিষ্যতে নির্বাচনের ইতিহাস কিন্তু বদলে যাবে। সো ডিটেলস এই ভিডিওটার মধ্যে দেখার চেষ্টা করব যে এই মামলাতে কি বড় রায় সুপ্রিম কোর্টে উঠে এলো এবং নতুন নতুন কি পর্যবেক্ষণ এই মামলার মাধ্যমে তুলে ধরা হলো। ডিটেলসে সব কিছু থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, আজকে সুপ্রিম কোর্টে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র অ্যাডভোকেট তিনি কিন্তু একটা মামলা করেছিলেন এবং সেই মামলার রেসপেক্টে তিনি বলেন যে টোটাল পশ্চিমবঙ্গে এরকম 31টা আসন আছে যেখানে প্রচুর পরিমাণে এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্ট থেকে মানুষের নাম বাদ গেছে এবং সেই সমস্ত জায়গায় বিজেপি জিতেছে এবং বিজেপির যে মার্জিন, সেই মার্জিন যদি দেখা হয় 862 ভোটে কিন্তু বিজেপি জিতেছে। অথচ ওই সব জায়গায় এসআইআর এর মাধ্যমে ভোট কেটে গেছে, ভোটের নাম কেটে গেছে প্রায় 5432টা। অর্থাৎ একটা সিটের তিনি পরিসংখ্যান তুলে ধরেন এবং তিনি বলেন যে এই সব ক্ষেত্রে এসআইআর এর কারণেই কিন্তু বিজেপি জিততে পেরেছে। যাই হোক, এই পুরো ব্যাপারটা উঠে আসে যে টোটাল ভোটে 35 লক্ষ অ্যাপিল বিচারাধীন আছে এখনো পর্যন্ত, আর ভোটে বিজেপি জিতেছে মাত্র 32 লক্ষ জয়ের ব্যবধানে। অর্থাৎ তিনি বলেন যে এই যে পুরো বিজেপি যে জিতে এসছে পশ্চিমবঙ্গে, তার একটাই মাত্র কারণ এসআইআর। বুঝতেই পাচ্ছেন, এখানে নির্বাচনী ফলাফলের উপরে রাজনৈতিক ইঙ্গিত দেখা যাচ্ছে। তিনি বলেন যে পুরো এসআইআর এর যে ঘটনা, সেটা বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করছে। অর্থাৎ এসআইআর এর জন্যই কিন্তু বিজেপি জিতে এসছে। তিনি কোর্টের কাছে দাবি করেন যে এসআইআর এর কারণে, যেহেতু তিনি দাবি করেন যে এসআইআর এর কারণে একটি পার্টিকুলার পার্টি নির্বাচনী যে ফলাফল তাতে কিন্তু জয়ের ইঙ্গিত দেখতে পাওয়া গেছে। তো তার কারণে এই পুরো ব্যাপারটা, এসআইআর এর যে পুরো ঘটনাটা বেসিক স্ট্রাকচার অফ ডক্ট্রিন যেটা রয়েছে সেই ডক্ট্রিনকে ভায়োলেট করছে। তিনি একটি কেসের কথা বলেন, কেসটার নাম হচ্ছে মনিন্দর সিং গিল ভার্সাস চিফ ইলেকশন কমিশনার কেস। তিনি বলেন যে সুপ্রিম কোর্ট এই কেসে রায় দিয়েছিল যে যেখানে ফ্রি এবং ফেয়ার ইলেকশন যদি না হয় তাহলে কিন্তু বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনকে ভায়োলেট করে এবং সেই ক্ষেত্রে আবার সুপ্রিম কোর্ট চাইলে হস্তক্ষেপ করবে এবং সঠিকভাবে নির্বাচন করবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ছিল যে ভোটে বিচারাধীন অ্যাপিল আছে 35 লক্ষ আর ভোটে বিজেপি জিতেছে 32 লক্ষ ভোটে। তো বেসিক্যালি এসআইআর এর মাধ্যমে ভোট কেটে বিজেপি সরকার তৈরি করেছে, তাই পুরোটা বেসিক স্ট্রাকচার অফ ডক্ট্রিনকে ভায়োলেট করছে। এবং তিনি এটাও বলেন যে 13ই এপ্রিল জয়মাল্য বাগচির বেঞ্চ বলেছিলেন যে যদি জয়ের ব্যবধান বাদ পড়া ভোটারের সংখ্যার চেয়ে কম হয় তাহলে কিন্তু আদালত হস্তক্ষেপের প্রয়োজন আছে। তিনি এই পুরো ব্যাপারটা তুলে ধরেন। তখন জয়মাল্য বাগচি, যিনি চিফ জাস্টিসের সঙ্গে বেঞ্চে রয়েছেন, তিনি বলেন যে এক্ষেত্রে কিন্তু একটা প্রসিডিউরাল ডিসিপ্লিনড ওয়েতে যেতে হবে। অর্থাৎ এই বিষয়ে যদি আবার কোর্টে পুরো ব্যাপারটা নিয়ে আসতে হয় তাহলে এই মামলার সঙ্গে জুড়ে দেওয়া যাবে না, কারণ এই মামলাটা এসআইআর রিলেটেড মামলা চলছে। নির্বাচনটা ঠিকভাবে হয়েছে কিনা সেটা যদি আমাদেরকে দেখতে হয় তাহলে আপনাকে আলাদা করে একটা পিটিশন ফাইল করতে হবে এবং তখন কোর্ট ওতে হস্তক্ষেপ করবে এবং নির্বাচনের পুরো ব্যাপারটা দেখবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে মেনকা গুরুস্বামী তিনি বলেন যে পুরো এসআইআর কেসে যে এত সংখ্যক অ্যাপিল করা হয়েছে সেই অ্যাপিল কিন্তু নিষ্পত্তি হয়নি, যার জন্য কলকাতা হাইকোর্টের জাজ টি.এস. শিবগামন তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং যা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং তিনি কোর্টকে বলেন যে কোর্ট যাতে এটা নোট করে রাখে যে এতজন ভোটারের অ্যাপিলটা নিষ্পত্তি করা হয়নি, এটা যাতে নোট করে রাখে। কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মেনকা গুরুস্বামীর বক্তব্য, যদি অ্যাপিলটা নিষ্পত্তি করে দেওয়া হতো
তাহলে বিজেপি সরকার তৈরি করতে পারতো না। সেই ক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি বলেন যে কাউকে জোর করে ফোর্সফুলি চেয়ারে বসিয়ে রাখার ক্ষমতা চিফ জাস্টিসের নেই। উনি মনে করেছেন পদত্যাগ করার দরকার আছে, উনি পদত্যাগ করেছেন। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কিছু করার থাকবে না। সুপ্রিম কোর্ট বলে যে আমাদের কিছু নির্দেশ দিতে পারি আমরা এই বিষয়ে, এর থেকে বেশি কিছু করতে পারবো না। এরপরে নির্বাচন কমিশনের তরফ থেকে একজন আইনজীবী এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা আর্গুমেন্ট চলে এবং সেই আর্গুমেন্টে নির্বাচন কমিশনের থেকে যে আইনজীবী রয়েছেন তিনি দাবি করেন যে সুপ্রিম কোর্ট যাতে এই পুরো নির্বাচনী ফলাফলটাকে বা 31টা সিটের যে ফলাফল বেরিয়েছে সেটাকে যদি ঠিকমতো আবার ইনভেস্টিগেট করতে চায় তার জন্য আলাদা মামলা যাতে করা হয়, এই এসআইআর মামলার সঙ্গে যাতে কোনোভাবে কানেক্ট করে না দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলে যে এই পুরো বিষয়টার জন্য আলাদা করে মামলা ফাইল করতে হবে, অর্থাৎ পিটিশন ফাইল করতে হবে এবং সেই পিটিশনটা পরবর্তীকালে অন্য একটা কেসের মাধ্যমে দেখা হবে। তার মানে বুঝতেই পাচ্ছেন এই মামলার পর মামলা কিন্তু চলতেই থাকবে। যাই হোক, সুপ্রিম কোর্ট অনেকগুলো কিন্তু পর্যবেক্ষণ দেয়। পর্যবেক্ষণ এটা, অর্থাৎ সুপ্রিম কোর্ট কোনো কন্টেম্পট অফ কোর্টের রুট নিচ্ছে না, এই মামলাতে নির্বাচন কমিশনকে দোষী দেখতে পাচ্ছে না। সুপ্রিম কোর্ট বলে যে নির্বাচন কমিশন যা কিছু স্টেপ নিয়েছে সেই স্টেপগুলোতে কোনো আইনসম্মত কোনো কিছু ইস্যু নেই, তাই কন্টেম্পট অফ কোর্টের কোনো রুট হচ্ছে না। সেকেন্ড রুট তিনি বলেন যে মডিফাইড আর্টিকেল 142 ডিরেকশনকে ফলো করা হচ্ছে। তার মানে সুপ্রিম কোর্ট এটা বলেন যে বিশেষ ক্ষমতা যেটা প্রয়োগ করা হয়েছে, যেখানে মানুষের ভোটাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল, সেই মামলাতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যতজনের অ্যাপিল নিষ্পত্তি হওয়া সম্ভব তাদেরকেই ভোটার লিস্টে ইনক্লুড করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেই মামলার যে রায় সেই রায়টাকে একটু বদলে দিল এবং মডিফাইড হয়েছে। তিনি বললেন যে যতজনের মামলা রয়েছে সেই মামলা আগামী কয়েক মাসের মধ্যে শেষ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলল যে বিশেষ ক্ষমতা প্রয়োগ যেটা করা হয়েছিল তার কিন্তু মডিফাইড ভার্সন, অর্থাৎ মডিফাইড নির্দেশ কিন্তু দেওয়া হবে। শেষ পর্যন্ত চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি এই মামলায় কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন। প্রথম তিনি বলেন যে প্রথমেই আমাদেরকে দ্রুত অ্যাপিলকে নিষ্পত্তি করতে হবে, অর্থাৎ যে সমস্ত ভোটারদের নাম এখনো পর্যন্ত এসআইআর লিস্টে পড়ে রয়েছে, তাদের অ্যাপিল শোনা হয়নি, তাদেরকে ইমিডিয়েটলি স্টেপ নিতে হবে এবং তাদের অ্যাপিলকে নিষ্পত্তি ইমিডিয়েটলি করতে হবে। টিএস শিবগামন তিনি বলেছিলেন এই পুরো অ্যাপিলস যদি নিষ্পত্তি করতে 4 বছর লেগে যাবে। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেন যে ইমিডিয়েটলি স্টেপ নিয়ে ট্রাইব্যুনাল তৈরি করে এই নিষ্পত্তি করতে হবে এবং বিচারপতি বাগচি, জয়মাল্য বাগচি, তিনি বলেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে রিপোর্ট চাওয়া হবে যাতে জানা যায় কত সময়ে সমস্ত অ্যাপিল নিষ্পত্তি করা সম্ভব। মানে এটা বলতে পারেন যে একটা ম্যান্ডামাসের ভাষা, তিনি কিন্তু এখানে কোনো নির্দেশ দেননি, এখানে রীতিমতো বাধ্যতামূলক একটা কিন্তু স্টেপ নিয়েছেন। তিনি বলে দিয়েছেন যে কলকাতা হাইকোর্ট থেকে সমস্ত রিপোর্ট চাওয়া হবে এবং ইমিডিয়েটলি এই নিষ্পত্তি করার চেষ্টা করতে হবে, এসআইআর লিস্টে নিষ্পত্তি করার চেষ্টা করতে হবে। এখন দেখুন, 3টে বাস্তবিক সম্ভাবনা এই পুরো নির্দেশের পরে তৈরি হয়েছে। প্রথম জিনিসটা কি না, টিএমসি, তৃণমূল কংগ্রেস রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের রুলস অনুযায়ী আবার নতুন করে ওই যে 31টা আসন রয়েছে সেই 31টা আসনের জন্য যে এসআইআর লিস্ট আছে সেই এসআইআর লিস্টের সংশোধনের জন্য একটা পিটিশন ফাইল করতে পারে সুপ্রিম কোর্টে, যাতে সুপ্রিম কোর্ট ওতে হস্তক্ষেপ করে। সেকেন্ড হচ্ছে এই পুরো মামলাতে একটা আদালত নির্দিষ্ট টাইমলাইন বেঁধে দেবে যাতে এসআইআর লিস্ট যাদের নাম বাদ গেছে তারা যাতে এই অ্যাপিলটা নিষ্পত্তি হতে পারে। যদি এটা হয়ে যায় তাহলে 2027 বা 2029 সালে আমরা জানি লোকসভা ভোট আবার আছে, তো 27 সালের মধ্যেই কিন্তু সাপ্লিমেন্টারি ইলেকটোরাল রোল মানে যে লিস্ট, সাপ্লিমেন্টারি লিস্ট, সেই লিস্ট কিন্তু নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে। এই সম্ভাবনাও কিন্তু তৈরি হবে, কারণ যদি আদালত নির্দেশ দেয় সেকেন্ড যখন পিটিশনটা আবার ফাইল হবে। থার্ড যেটা পর্যবেক্ষণ দেয় সেটা হচ্ছে 2029-এর লোকসভা নির্বাচনের আগে এসআইআর এর জন্য একটা ন্যাশনাল গাইডলাইন্স জারি করতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক ধরনের গাইডলাইন্স, বিহারের ক্ষেত্রে এক ধরনের গাইডলাইন্স, উড়িষ্যার ক্ষেত্রে এক ধরনের গাইডলাইন্স, এরকম করা যাবে না। পুরো নেশন ওয়াইড একটা গাইডলাইন্স আসবে যে এসআইআর লিস্টে কখন নাম থাকবে আর কখন নাম থাকবে না। তো সেই গাইডলাইন্স কিন্তু 2029 লোকসভা নির্বাচনের আগে মাস্ট নির্বাচন কমিশনকে জারি করতে হবে। এই সম্ভাবনাও কিন্তু পরের যখন শুনানি হবে সেই শুনানিতে উঠে আসতে পারে। সুপ্রিম কোর্টের এই যে নির্বাচনী ফলাফলের ওপরে পর্যবেক্ষণ, এটা বলতে পারেন যে
যে কেস রয়েছে অনুপ বার্নওয়াল ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, এই কেসের ওপরে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে পাওয়া গেল। এই যে মামলা, এই মামলার কারণে বড় সাংবিধানিক সংস্কার কিন্তু হতে পারে। কারণ কি, নির্বাচন কমিশন যে এসআইআর এর মাধ্যমে যে ভোটটা করায় সেখানে প্রপার গাইডলাইন্স চলে আসবে, প্রত্যেকটা সেটে ফ্রি এবং ফেয়ার ইলেকশন করা সম্ভব হবে। সো আজকের শুনানিটা কিন্তু ঐতিহাসিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটা শুনানি, এবং সুপ্রিম কোর্ট তার নিজস্ব যে বিশেষ ক্ষমতা, সেই ক্ষমতা যে প্রয়োগ করলো এবারে নির্বাচনে, সেটাও কিন্তু মডিফাই করলো। তো এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলতে পারেন, এবং এটা ভারতের নির্বাচনী বিচার ব্যবস্থা যেটা রয়েছে সেটা কিন্তু ভবিষ্যতের দিকটা কিন্তু অনেক বেশি সুন্দরভাবে তৈরি করে দেবে। তো এই যে কেস, এই কেস কিন্তু বলা যেতে পারে যেটা অনুপ বার্নওয়াল কেস ছিল, আজ পর্যন্ত নির্বাচন রিলেটেড যত সুপ্রিম কোর্টে কেস গেছে সেই প্রত্যেকটা কেসে এই অনুপ বার্নওয়াল কেসের কথা বলা হয়েছে, যেখানে ফ্রি এবং ফেয়ার ইলেকশনের কথা বলা হয়েছে। আজকের যে শুনানি হলো সেই শুনানি কোথাও যেন নতুন করে অনুপ বার্নওয়াল 2.0 কিন্তু একটা ইঙ্গিত দিল। অর্থাৎ এই শুনানিতে যে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট দিয়েছে, ভবিষ্যতে সুপ্রিম কোর্ট যতগুলো নির্বাচনী ফলাফলের ওপরে যত পর্যবেক্ষণ দেবে, সেখানে কিন্তু এই শুনানির পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ থাকবে। তাই জন্য এই পুরো কেসটাকে বলা হচ্ছে যে এটা অনুপ বার্নওয়াল 2.0 স্টার্ট করে দিল। সো বুঝতেই পেরেছেন পুরো ব্যাপারটাতে কি হলো। এখন দেখার বিষয়, সামনে আপনারা জানেন যে 21শে মে ফলতা বিধানসভার ভোট রয়েছে, এবং ফলতা বিধানসভার ভোটে নতুন করে নির্বাচন কমিশন একটা সাপ্লিমেন্টারি লিস্ট জারি করে কিনা, কারণ বহু ওখানকার ভোটার এখনো পর্যন্ত অ্যাপিলের আশায় বসে রয়েছে, তো তারা ভোট দিতে পারবে না যদি সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ না হয়। 24 তারিখ এই ভোটের রেজাল্ট বেরোবে, ফলতা বিধানসভার ভোটের রেজাল্ট বেরোবে। তার আগে সুপ্রিম কোর্ট কি বড় স্টেপ নেয়, এই মামলার পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ আসে, সমস্ত কিছু আপডেট চেষ্টা করব ভিডিওর মাধ্যমে পরবর্তীকালে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।